ছাত্রদল শিবির সংঘর্ষে রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আহত বেশ কয়েকজন। ঢাকা কলেজে পাল্টাপাল্টি ধাওয়া, বেগম রোকেয়ায় থমথমে পরিস্থিতি, 144 ধারার আবেদন। সব দলের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সনদ পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার, বিরোধী দলকে ছাড়াই কমিটির বৈঠক। আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে প্রতিরোধ, হুঁশিয়ারি জামায়াতের। বিপ্লবীদের ওপর হামলা বিশ্বাসঘাতকতার শামিল। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন কাল, জনসাধারণের জন্য খুলছে পরদিনই। 1 বছরের মধ্যে শেষ হবে 24-এর হত্যা মামলার সমস্ত বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। বারবার দেশে ফেরার কথা বৃথা আস্ফালন। ভারত, চীন, রাশিয়া সবার সঙ্গেই যোগাযোগ থাকার দাবি। বাসাবাড়ি, কারখানা কিংবা ফিলিং স্টেশন সবখানেই গ্যাস সংকটে ভোগান্তি। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত শিল্পের উৎপাদন। ধাপে ধাপে সমাধানের আশ্বাস। এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশের। আমদানি রপ্তানিতে কিছুটা অগ্রাধিকার পাবে ঢাকা। বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। 2 মন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের বিশেষ দূতের বৈঠক। খাদ্য, জ্বালানি, আইটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ। স্বাগত এখন বিকেলে পুরো আয়োজনে, সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। ছাত্রদল ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংঘর্ষ ছড়িয়েছে ক্যাম্পাসের বাইরেও, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, জানাবেন ক্যাম্পাস পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই বা কেমন দেখছেন? আর সংঘর্ষে এ পর্যন্ত আহত কতজন হয়েছেন, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? অন্যয়, ক্যাম্পাসের পরিস্থিতি যদি এই মুহূর্তে বলি, একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলাম, সেখানেও দেখেছি থমথমে পরিস্থিতি। এই মুহূর্তে রয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালেই কিন্তু বেলা 2:30টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ হয় এবং ঘটনাস্থলে কয়েকজন আহত হয় বলে আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে কিন্তু হাসপাতালের পরিস্থিতিও থমথমে রয়েছে। এখানে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীরাও কিন্তু একটি ভীতির মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে একটি ভয় কাজ করছে। আপনি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। এই হাসপাতালে কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা সার্বিক পরিস্থিতিটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু সংঘর্ষের সময় কিন্তু পুলিশ সদস্যরা এখানে উপস্থিত ছিলেন না। সেই কারণে কিন্তু সংঘর্ষটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছে এবং সে সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে না থাকার কারণে। তো এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে বিসির সাথে কথা বলেছিলাম, আপনি আহতদের সংখ্যার কথা বলছিলেন। আহতদের সংখ্যা এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে 15 থেকে 20 জনের মতো আহত হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। তবে কিছুক্ষণ আগে আমরা বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে কথা বলেছিলাম, তিনি ঘণ্টাখানেক আগের আপডেট পর্যন্ত আমাদেরকে যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের 8 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যদি অন্য আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং এই ঘটনা তদন্তে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছে এবং বিসি বলেছেন যে এই কমিটির তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এবং এই ঘটনার পেছনে কিন্তু আসলে দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে এবং একে অপরকে দোষারোপ করছেন। এবং আপনি জানেন যে আজকে বেলা 12টার দিকে একটি অনুষ্ঠানে প্লে কার্ড প্রদর্শনকে কেন্দ্র করে কিন্তু এই দফায় দফায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে যদি বলি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তীতে হয়তো এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। অন্যয়,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের খবর জানাচ্ছিলেন রাজীব হোসেন। আমরা এবার যেতে চাই ঢাকা কলেজ। এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে ঢাকা কলেজের সামনে মিছিল করেছে ছাত্রদল। কলেজ এলাকা থেকে এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আত্মজ রহমান দিব্য। দিব্য, জানাবেন এই মুহূর্তে ঢাকা কলেজ ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন? অন্যয়, এই মুহূর্তে ঢাকা কলেজের যে পরিস্থিতি, আমরা যেটা জানি যে ঢাকা কলেজের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে, কিন্তু বর্তমানে ঢাকা কলেজের যে পরিস্থিতি, আমরা ঠিক ঢাকা কলেজের মূল ফটকের বাইরেই দাঁড়িয়ে আছি, কিন্তু সেখানে এখন পরিস্থিতি খানিকটা আগের চেয়ে স্বাভাবিকই বলা চলে। আমরা যখন আসলে খবর পাই 12:30 নাগাদ এখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের একটি সংঘর্ষ হয়। আমরা এই সংঘর্ষ নিয়ে আসলে দুটো তথ্য পেয়েছি। প্রথমত আমরা ছাত্রদলের পক্ষ থেকে যে তথ্যটা পেয়েছি যে তারা একটি বর্ধিত সভা করতে যাচ্ছিলেন তাদের সাংগঠনিক কমিটির একটি বৈঠক নিয়ে, সেখানে ছাত্র শিবিরও তাদের একটি মিটিং করতে আসে। তা নিয়ে আসলে মূলত তাদের মধ্যে যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সেই সংঘর্ষের সূত্রপাত থেকে ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছে, 5 থেকে 7 জন তারা সেই সংখ্যাটি উল্লেখ করেছে। তারা পপুলারে চিকিৎসা নিতে গিয়েছে, যদিও আমরা এই তথ্যটি যাচাই করতে পারিনি। এবং একটি সূত্রের মাধ্যমে আমরা জেনেছি যে আসলে মূলত ছাত্র শিবির ঢাকা কলেজের একটি তাদের যেই নির্দিষ্ট স্থান রয়েছে মিটিং করার, সেখানে তাদের একটা ব্যানার টাঙিয়েছিল, কিন্তু ওই ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সেখানে ছাত্র দলের যেই ঢাকা কলেজের নেতাকর্মীরা রয়েছে সেখানে তারা যায় এবং যাওয়ার পরে কথা কাটাকাটির এক জেরে তাদের মধ্যে আসলে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরই আসলে সংঘর্ষটি শুরু হয়। যদিও আমরা এখন পর্যন্ত আমরা ছাত্র দলের বক্তব্য পেয়েছি, আমরা সংশ্লিষ্ট যে সূত্র রয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু আমরা দুপুর 1টা থেকে এখানে অবস্থান করছে, কিন্তু এর মধ্যে আমরা আসলে ছাত্র শিবিরের কোনো নেতা কিংবা কর্মীর দেখা পাইনি, যে কারণে আমরা আসলে তাদের বক্তব্যটি নিতে পারিনি। একপাক্ষিক একটি বক্তব্য আমাদের কাছে এসছে, আমরা দুই পক্ষের আসলে যে বক্তব্যটি যাচাই করার সেটি সুযোগ হয়নি। তবে আমরা যখন এখানে পৌঁছেছি তখন আমরা তিন থেকে চারজন পুলিশ সদস্যকে দেখেছিলাম। এবং কিছুক্ষণ আগে একটু জানিয়ে রাখি যে চন্দ্রিমা যে সুপার মার্কেট রয়েছে, সুপার মার্কেটের সামনে একটি দাহ্য পদার্থের আসলে আমরা বেশ জোরে সোরে শব্দ পেয়েছি। সেটি বিস্ফোরণ নাকি কি সেটি এখনও, কিংবা কোনো দাহ্য পদার্থ ছিল কিনা আসলে সেটি আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। কিছুক্ষণ আগেই সেই ঘটনাটি ঘটেছে। এখন বর্তমানে ঢাকা কলেজের যে পরিস্থিতি, ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষ ঘিরে, সেই পরিস্থিতিটা আসলে আগের চেয়ে এখন তুলনামূলকভাবে বেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত আসলে কিছুক্ষণ আগে পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন, তারা আসলে ছাত্র শিবিরকে প্রতিহত করবেন বলেই আসলে এখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু যদি আমরা আগেও জানিয়েছি যে আমরা আসলে এই উত্তাপ ঘিরে আসলে আমরা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীর সাথে কথা বলতে পারিনি, সেক্ষেত্রে যাচাই করা সম্ভব হয়নি। ঢাকা কলেজের সামনে থেকে এই সংঘর্ষ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অন্যয়, ঢাকা কলেজ থেকে সংঘর্ষের খবর জানাচ্ছিলেন আত্মজ রহমান দিব্য। ঢাকা কলেজ থেকে এবার আমরা যেতে চাই রংপুরে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারির জন্য পুলিশকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মোকারম হোসাইন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোকারম, জানাবেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর 144 ধারা জারি হয়েছে কিনা? অন্যয়, এখনো পর্যন্ত 144 ধারা জারি হয়নি, তবে 144 ধারা জারি করার জন্য দুপুরে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছে স্থানীয় তাজহাট থানায়। চিঠিটি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তবে পুলিশ বলছে সেখানে যাচাই বাছাই করে 144 ধারা জারির প্রয়োজন আছে কিনা সেটি তারা বিবেচনা করে দেখবেন। তবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাভাবিক থাকলেও এখন আসলে যত সময় গড়াচ্ছে ততই খানিকটা উত্তেজনাকর পরিস্থিতির দিকেই যাচ্ছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি আসলে এখন দেখার অপেক্ষা। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দুটি ছাত্র সংগঠন যারা গতকালকে বিবাদে জড়িয়েছিল, দফায় দফায় যাদের সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা হয়েছে, ছাত্র শিবির এবং ছাত্র দলের সেই সংঘর্ষের রেশ আজকে পর্যন্ত রয়ে গেছে। আজকে বিকেল 4টায় কর্মসূচি দিয়েছে ছাত্রদল। রংপুর মহানগর ছাত্রদল বলছে সেই কর্মসূচি তারা শুরু করবে রংপুরের শাহবাগ চত্বর থেকে। এরপরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে যে আবু সাইদ চত্বর আছে সেখানে তারা সমাবেশ করবে। একই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই সংঘর্ষের ঘটনার জেরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে
ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা, তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে আজকে তারা লালবাগ থেকে মিছিল শুরু করবে এবং তারাও আবু সাইদ চত্বরে এসে শেষ করবে। তবে তাদের কর্মসূচির সময় তারা দিয়েছে বিকেল 5:30টায়। আজকে এখনো পর্যন্ত এই কর্মসূচি ঘিরেই আসলে রংপুর শহরের আজকের এই কর্মসূচিটি টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, কারণ গতকালকের যে সংঘর্ষের পরিস্থিতি সেটি আসলে ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছিল। মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় সেটি আসলে থেমে যায় এবং উভয় পক্ষের সঙ্গে প্রশাসন বসে তাদের কাছে একটি সমঝোতায় নিয়ে আসে। তবে সমঝোতা নিয়ে আসার চেষ্টা করা হলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে বহিরাগত উভয় পক্ষেরই আনাগোনা বাড়ে এবং তারা আসলে সেখানে একটা পরিস্থিতি আসলে অবনতির দিকে যায়, যার ফলে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে নতুন করে কোনো সংঘাত বা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় কিনা সেটা নিয়ে আসলে আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের জুলাই চিত্র প্রদর্শনীতে কয়েকটি ছবি, যেই ছবিগুলো মূলত 1971-এ মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত জামাত নেতাদের ছবির সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও তারা প্রদর্শন করছিল, যেটি নিয়ে আসলে ছাত্রদল আপত্তি জানায়। এরপরে বাকবিতণ্ডা শুরু হয়, পরবর্তীতে ধাওয়া পাল্টা ধরে এক পর্যায়ে ছাত্র দলকে ধাওয়া দিয়ে ক্যাম্পাসের বাইরে বের করে মূল ফটক অবস্থান নেয় ছাত্র শিবির। আজকে আসলে এখনো পর্যন্ত মূল ফটকে ছাত্রদল অবস্থান নিয়ে রেখেছে। ছাত্র শিবির এখন এই কর্মসূচি নিয়ে কোন দিকে যায় সেটি এখন দেখার অপেক্ষা। এই ছিল অন্যায় ছিল রংপুর থেকে আজকের সংঘর্ষের সবশেষ খবর। ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের খবর জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজীব হোসেন, ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে আত্মজ রহমান দিব্য এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোকারম হোসাইন। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করেই হবে সংবিধান সংশোধন। এর জন্য সকল অংশীজনের সঙ্গে সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত সবকিছু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, এই কমিটিতে বিরোধী জোটের নাম না পেলেও তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, বিরোধী জোটের মতামত না পেলে জুলাই সনদে দেয়া তাদের মতকে বিরোধী জোটের মত হিসেবে ধরে নেওয়া হবে। নাজমুস তাকিবের প্রতিবেদন। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের শেষ দিকে উত্থাপিত হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, যেখানে বিরোধী জোট থেকে কোনো নাম না পাওয়ায় 5 সদস্য পরে অন্তর্ভুক্ত করা যাবে এমন প্রস্তাব রেখে সর্বমোট 12 সদস্যকে নিয়েই এমন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। এর তুমুল বিরোধিতা করে ওয়াকআউট করে বিরোধী জোট। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে, তবে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই। প্রায় 21 দিন পর জাতীয় সংসদের সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক বসে মঙ্গলবার। কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ শুরুতেই গণমাধ্যমে ব্রিফ করে বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত আলোচনা করবে এই কমিটি। এছাড়া জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করারও অঙ্গীকার করেন তিনি। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব, যেগুলো জুলাই জাতীয় সনদে প্রতিফলিত হয়নি, আলোচিত হয়েছিল, হয়তো প্রতিফলিত হয়নি, সেগুলো আমরা আলোচনা করেই নেব। সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী জোট থেকে এই কমিটিতে নাম না দিলেও সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন তারা। এছাড়া সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যম সম্পাদক সহ জুলাইয়ের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা হবে। আমরা কাদের সাথে আলোচনা করব? আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে
থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক। কমিটির সদস্যরা সহ বের হয়ে আইনমন্ত্রী জানান, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ ও নির্বাচনী ইশতেহার সামনে রেখে হবে সংবিধান সংশোধন। বিরোধী জোট যদি এ বিষয়ে আলোচনা করতে না চায়, জুলাই সনদে তাদের দেয়া মতামতকেই বিরোধী জোটের মত হিসেবে গণ্য হবে। জুলাই সনদ একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টের হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনটা ওখানেই বলে দেওয়া আছে। এখানে কোনো ইপস অ্যান্ড বাটের সুযোগ নাই, এখানে কোনো রকম ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ নাই, ওখানেই বলা আছে জুলাই সনদে। দ্বিতীয়ত হলো, বিরোধী দল যদি না দেন, আগের পঞ্চদশ সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদ ইজ এ কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন, সংস্কারের প্রস্তাব। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী জোটের 5টি নাম এখনো দিলে তা অন্তর্ভুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার বলে জানান আইনমন্ত্রী। জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। স্বাধীনতার 50 বছর পার হলেও এখনো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াত আমির কথা বলেন। এ সময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশবাসীকে নিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। ছাত্র শিবিরের আরেক অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করতে হবে। রাজনীতিবিদরা সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করলে মতপার্থক্য থাকতো না বলেও মনে করেন তিনি। তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার বলেন, জনরায় সত্ত্বেও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। পরিস্থিতির পরিবর্তন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি করেন জামায়াতের এই সেক্রেটারি। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে বিরোধী দল। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পরও দেশে ফ্যাসিবাদের চর্চা বন্ধ হয়নি। সময়ের পরিক্রমায় বিভিন্ন সরকার মুক্তিযুদ্ধের ধারক দাবি করলেও প্রকৃত শহীদ ও আহতদের হিসাব তুলে ধরতে ব্যর্থ হয়েছে। ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। জাহিদ হাসান, এখন, ঢাকা। একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন সংগ্রাম এবং ছাত্র জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। বহুল প্রতীক্ষিত সংগ্রহশালাটি উদ্বোধন হতে যাচ্ছে কাল। রাজনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক। বিস্তারিত জাভেদ আবদুল্লাহর প্রতিবেদনে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। রক্তক্ষয়ী সেই গণ অভ্যুত্থানে দীর্ঘ 17 বছরের শাসনেরও অবসান ঘটে সে সময়। সেদিন গণভবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছিল জনতার ক্ষোভ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাসভবন চলে গিয়েছিল ছাত্র জনতার দখলে।
এরপর বহু মানুষের চোখের জলের সাক্ষী সেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল দস্তাবেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক, বিভিন্ন স্মারক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড সহ নানা উপকরণ সংরক্ষণের উদ্যোগ নেয় বিগত অন্তর্বর্তী সরকার। অবশেষে সেই রক্তে ভেজা আগস্ট মাসে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেই জাদুঘরের দেয়াল জুড়ে এখন সাজানো আপসহীন সংগ্রাম, ৩৬ জুলাইয়ের জনতার পুঞ্জীভূত ক্ষোভের নানা প্রতিচ্ছবি। নির্মাণ শ্রমিকরা বলছেন, এরই মধ্যে এই স্থাপনাটি দর্শনার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। পুরো 5 তারিখের আগে এটা পরিষ্কার কাজ হয়ে যাবে। আমাদের ফিনিশিং কাজ চলতেছে, আমরা মেশিং মারতেছি, মাইরে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে দিচ্ছি। 5 তারিখের আগে মানে আমাদের স্টেজের কাজ শেষ হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানালেন, জাদুঘরের উদ্বোধন যথাযথ সময় হবে। মাননীয় প্রধানমন্ত্রী 9টায় আসবেন, 9:05 উনি নাম ফলক উদ্বোধন করবেন। জুলাই স্মৃতি জাদুঘরকে ত্যাগ ও সংগ্রামের জীবন্ত স্মারক হিসেবে দেখছেন সংসদ সদস্যরা। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শ্রমিক, কৃষক বুকের রক্ত দিয়ে আমাদেরকে যে মজলুমের সংসদ এনে দিল, আশা আকাঙ্ক্ষার যে সংসদ, সেই সংসদের প্রেক্ষাপটে আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। অতএব ওনার ভিতরেই আছে যে উনি নিজে এটা উদ্বোধন করবেন। জুলাই শহীদ স্মৃতি জাদুঘর সেটা উদ্বোধনের ফলে আমার মনে হয় যে জুলাই গণ অভ্যুত্থানকে সব দল যে ধারণ করে এটা প্রমাণ করার একটা জায়গা তৈরি হবে। ভবিষ্যতে কোনো শাসক যাতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে তা স্মরণ করিয়ে দেওয়া এবং জনরোষের ইতিহাস জীবন্ত রাখতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন অন্তর্বর্তী সরকারের সাবেকরা। গভর্নমেন্ট 2 বছর পরে যেটা একদম ঐতিহাসিক একটা দিনে যে এটা ওপেনিং হতে যাচ্ছে, এটা জাতির জন্য খুবই বড় গুড নিউজ। এই জাদুঘরে প্রবেশের সময়সূচি সকাল 10টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাখা হয়েছে অনলাইনে টিকিটের ব্যবস্থাও। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। আগামীকাল সকাল 9টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জাদুঘর নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত ও বিচার হবে। এ সময় তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য জুলাই শহীদ স্মৃতি জাদুঘর খুলে দেয়া হবে। বড়দের জন্য 50 টাকা ও ছোটদের জন্য 20 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকে, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে। 1 বছরের মধ্যে জুলাই হত্যায় দায়ের করা সব মামলার বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রস ফায়ারের অভিযোগ তদন্ত করছে তদন্ত সংস্থা। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2টি ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 6টি রায়ে 16 জনের মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবনের পাশাপাশি অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কতদূর এগুলো বিচার তা নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের সব বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে। বলেন, সব বিচার আন্তর্জাতিক মান বজায় রেখে করা হচ্ছে। আমরা যে কয়টা মামলা ইতিমধ্যে আমাদের এপিল আছে, এজ এ হোল আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। সম্পত্তি কনফিসকেশনের যে আদেশগুলো আছে সেইগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, আসামি পলাতক থাকা সত্ত্বেও ওইটা করা যাবে, তো সেই প্রক্রিয়াটা আমরা শুরু করতে যাচ্ছি।
চিফ প্রসিকিউটর জানান, পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত সহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে। জানান, শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী রায় কার্যকর করা হবে। এছাড়া শেখ হাসিনার ঘৃণাসূচক বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞার কথাও স্মরণ করিয়ে দেন চিফ প্রসিকিউটর। উনি দণ্ডপ্রাপ্ত, আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়। সেই বাস্তবায়ন করতে গেলে তাকে আনার একটা ব্যাপার থাকে, আর তাকে যদি আনা না যায় বাস্তবায়নটা দেরি হবে। বিচার ও তদন্ত নিয়ে প্রায়ই ওঠে প্রশ্ন। অনেকেই বলেন পিক অ্যান্ড চুজ হচ্ছে আসামি নির্ধারণে। এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, এসবের সুযোগ নেই। স্বাধীনভাবে ইনভেস্টিগেশনকে কাজ করতে দিতে হবে, স্বাধীনভাবে প্রসিকিউটরকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দিতে হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এছাড়াও গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাইদকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার আইনগত সব সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রায় মেনে নেওয়া হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, সব পরাশক্তির সাথেই যোগাযোগ আছে। হাসিব বিল্লার প্রতিবেদন। 2 বছর আগে গণঅভ্যুত্থান ঘটেছিল ঢাকার রাজপথে। 1400 মানুষের জীবন উৎসর্গের বিনিময়ে এক লৌহ মানবীকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করেছিল ছাত্র জনতা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে পলাতক শেখ হাসিনা। এছাড়াও ক্ষমতা ছাড়ার 2 বছর পূর্তি উপলক্ষে 5 আগস্ট বক্তব্য রাখার খবর ছড়িয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করবে সরকার। শেখ হাসিনার বক্তৃতার কথা যদি বলেন 5 তারিখে, যেটাকে আপনি উল্লেখ করলেন, ব্যর্থের আস্ফালনের বেশি আমার কিছু মনে হয় না। মঙ্গলবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো গণমাধ্যমে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার কথা বলছি, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। ভূরাজনৈতিক দিক থেকে সরকার কোনো সমস্যায় নেই বলে দাবি করেন তথ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন কিংবা ভারত সব দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে চলেছে সরকার। এই সরকার কোনো জিওপলিটিক্যাল সমস্যায় নেই, বরং আমি বলবো যে সরকার তার সব দিকে সবার সাথে, তার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে তার সম্পর্ক তৈরি করছে। ডাক্তার জাহিদুর রহমান বলেন, গ্যাসের ঘাটতির প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। অল্প কিছুদিনের মধ্যে ধাপে ধাপে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংকট মোকাবেলায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। কোনো গ্রাহক ভুতুরে বিল পেলে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। খুব বেশি সময় আর লাগবে না, আমরা আশা করি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। তীব্র গ্যাস সংকটে গাড়ি চালাতে পারছেন না গ্যাস চালিত যানবাহনের চালকরা। টান পড়েছে আয় রোজগারেও। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত যানবাহনগুলোর চাকাও ঘুরছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সামান্য গ্যাস। এতে ফিলিং স্টেশনের গলিতে আড্ডা দিতে দিতেই কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়। পাম্প কর্তৃপক্ষ বলছে, লাইনে গ্যাস না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদেরকেও। নাইম কামালের প্রতিবেদন। গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে ফিলিং স্টেশন এলাকায় ক্লান্ত যানবাহনের চালকরা। কাঙ্ক্ষিত জ্বালানির জন্য দীর্ঘ সময় থাকতে হচ্ছে তাদের। তাই কেউ কেউ আড্ডা, কেউ কেউ মোবাইলে মুখ গুজে সময় অতিবাহিত করছেন। গ্যাসের তীব্র সংকট আর ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে দাঁড়িয়ে থেকে এই মানুষগুলোর মাঝে রূপ নিয়েছে ক্ষণিকের বন্ধুত্বে। এই কারণে আড্ডা দিচ্ছে, আর কেউ কেউ গ্যাসের সিরিয়ালে লাইনে দাঁড়াইয়া এই ক্ষণিকের পরিচয় আমরা দাঁড়াইছি। ঢাকার বাইরে টুঙ্গির ওদিকে গ্যাসের অভাব নাই, বড় বড় কন্টেনারে গ্যাস দিতেছে, কিন্তু ঢাকা শহরে মানুষকে উদয় কষ্ট দিতেছে সরকার। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনেই এমন চিত্র। কোথাও মিলছে সামান্য গ্যাস, কোথাও আবার মেশিনের শব্দ শোনাই ভাগ্যের ব্যাপার। পাম্পে আসার যে দীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছেন, তার চেয়েও বড় পথ যেন এই লাইনে দাঁড়িয়ে থাকা। বাসাবাড়ি তো গ্যাস নেই, পাম্পেও গ্যাস নেই। বাসাবাড়ি তো সমস্যায় ভুগতেছি, রাস্তাঘাটও অনেক কষ্ট হইতেছে আমাদের। ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ বলছেন, তারা অসহায়। 1 ঘন্টা গ্যাস দিতে পারলে 2 ঘন্টা মেশিন বন্ধ রাখতে হচ্ছে। গ্যাসের চাপ এতটাই কম যে সিলিন্ডার পূর্ণ করাটা এখন রীতিমতো যুদ্ধের সামিল। যেটুক গ্যাস থাকে ওইটুক মনে করেন মানুষের হয় না। এই 200 টাকা, 250 টাকা
সিএনজি দেয় 100 টাকা 150 টাকা, প্রাইভেটে যায় 400 450, চাহিদা পড়ে না। মেন লাইনে যদি গ্যাস সাপ্লাই না থাকে মেশিন চালু হয় না। মেন লাইনে গ্যাস আসলে মেশিন চালু হয়, আমরা মানুষকে সেবা দিতে পারি, গ্যাস সাপ্লাই দিতে পারি। জ্বালানি সংকটের এই কঠিন বাস্তবতা যান্ত্রিক ঢাকাতে এক অদ্ভুত সামাজিকতার জন্ম দিয়েছে, যেখানে দীর্ঘ লাইনের ক্লান্তি ঢাকা পড়েছে অচেনা বন্ধুর হাসিতে। গ্যাস নেই, তাই আড্ডাই এখন একমাত্র মাধ্যম। ছোট ছোট এই মুহূর্তগুলোই হয়তো চালকদের টিকে থাকার রসদ যোগাচ্ছে। তবে পাম্পের এই মিলন মেলা আর কতদিন, সে উত্তর হয়তো এখনও অজানা। নাইম কামাল, এখন ঢাকা। এদিকে দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল সাধারণ মানুষ। রান্নাঘর থেকে শিল্প কারখানা, ফিলিং স্টেশন থেকে কৃষি ও ব্যবসা, সবখানে পড়ছে নেতিবাচক প্রভাব। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত প্রতিবেদনে। গ্যাস সংকটে রাজধানীর পর সবচেয়ে বেশি ভোগান্তি চট্টগ্রামে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে টানা 12 দিন ধরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেক। ফলে দিনের বড় সময় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না ফিলিং স্টেশনে। সড়কে কমেছে গণপরিবহন, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদনও। রাতের 11টা থেকে আমরা এখানে, এখনো কখনো গ্যাস পাবো কিনা জানি না। এই সারা রাত এখানে কোম্পানিরও আমাদের নিয়ে আরও তছানি করতেছে। 1টা থেকে রাতের, এখন দিনের 10টা বাজে, এখনো গ্যাস পাইনি। যা ফার্মের কুড়াই আইছে এও পাইনি। ব্যানার টাঙ্গাই দিতে এত তারিখে পাম্প বন্ধ থাকবে, এখন দাম করে এরকমও বলে না। পাম্পের গোড়ায় আইছি, আমার গাড়ি পাম্পে ঢুকছে, গ্যাস বন্ধ। ময়মনসিংহ ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে ফিলিং স্টেশনে অপেক্ষা চালকদের। কম চাপের কারণে হঠাৎ মিলছে সামান্য গ্যাস। যাত্রী পরিবহন ব্যাহত হওয়ায় কমছে আয়, আর শিল্পাঞ্চল ভালুকা ও বিসিকেও উৎপাদন চলছে ধীর গতিতে। বিকল্প জ্বালানিতে পোড়ানো হচ্ছে কাঠ, দূষিত হচ্ছে পরিবেশ। আমরা যে পরিমাণে গ্যাস পাওয়ার কথা সে পরিমাণে পাচ্ছি না। তবে আমরা যে গ্যাস পাই 100, 150, 200 টাকার গ্যাস পাই, এই গ্যাসে আমাদের কোনো কিছুই হয় না। এভাবে চললে একটা ফ্যামিলি চালানো সম্ভব না। যাদের কিস্তি আছে ওরা কিস্তি দিবে না, ফ্যামিলি চালাবে। মনে 5 ঘন্টা এর মতো সারাদিন জায়গা, এভাবে গাড়ি চালায় একটিও কামাই নেই, ইনকাম নেই। ফেনীতে অনেক এলাকায় টানা 2 দিন চুলা জ্বলেনি। প্রায় 32,000 আবাসিকের গ্রাহক চরম দুর্ভোগে। পাশাপাশি ধুঁকছে শিল্প কারখানা, নষ্ট হচ্ছে চালকদের কর্মঘণ্টা। এদিকে কিশোরগঞ্জে তিতাসের সঞ্চালন লাইনের লিকেজ মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সরবরাহ, যার পরনাই দুর্ভোগ আরও চরমে উঠছে। জাতীয় গ্রিড নিয়ন্ত্রণ করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও সর্বদা যোগাযোগ আছে। আমাদের এলএনজি টার্মিনাল, যেটা বর্তমানে মেরামতের কাজ চলছে, এটা মেরামত সম্পন্ন হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান হবে। গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুতের সংকট শহর গ্রামে। নীলফামারীর সৈয়দপুরে প্রতিদিন কয়েক ঘন্টার লোডশেডিংয়ে ক্ষতির মুখে পড়েছে শত শত হালকা প্রকৌশল শিল্প। ব্যাহত হচ্ছে ব্যাংকিং সেবা, শিক্ষা কার্যক্রম ও ব্যবসা বাণিজ্য। কাজে আমরা মহাজনকে ঠিক মতন আমরা কাজ করে দিতে পারতেছি না। তারপরে পার্টিরা আছে বসে যাচ্ছে, গালাগালি করতেছে। লোডশেডিং 1 ঘন্টা 2 ঘন্টা করে আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। হ্যাঁ, এই জন্য আমরা কাজ করতে পারি না। পটুয়াখালীর কলাপাড়ায় লোডশেডিংয়ে উৎপাদন কমেছে বিসিক শিল্পনগরী, মৎস্য বন্দর ও বরফকলগুলোতে। ক্ষতির মুখে জেলে ও ব্যবসায়ীরা। ঝিনাইদহে রাত দিন মিলিয়ে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তি গ্রামাঞ্চলে। ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনা, আর তীব্র গরমে বাড়ছে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি। আমাদের ব্যবসা করতে অনেক সমস্যা হচ্ছে। তারপরে যখন বাসায় যাচ্ছি, ধরেন আমাদের ঘুমাইতে বা বাচ্চা নিয়ে থাকতে গেলে কষ্ট হচ্ছে। গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসছে বিদ্যুৎ, আর দিনই 14-15 যাচ্ছে। সকাল থেকে 6বার গেছে। এভাবে তো লোডশেডিং থাকলে আমরা তো ব্যবসা বাণিজ্যই আমরা দুর্বলতা হয়ে যাচ্ছে। কাস্টমার ঢুকছে না গরমের জন্য। এই কাজে মনে করেন যে 5 মিনিট না 1 সেকেন্ড কারেন্ট গেলেও আমার খুব বিরক্ত লাগে। ছাত্রছাত্রীরা তো পড়াশোনার বিপর্যয় ঘটছে। সন্ধ্যা লাগলেই কারেন্ট চলে গেলে এরা ঘুমিয়ে পড়ছে এবং পড়ালেখার বিঘ্ন ঘটছে।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার অভিযোগের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। কর্মসূচি শেষে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী এবং পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এদিকে বিদ্যুৎ বিভাগের তথ্যমতে উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণেই লোডশেডিং করতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শায়লা নাজনীন, এখন। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সই হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য পাবে বিশেষ শুল্ক সুবিধা। এই চুক্তি বিপুল বিনিয়োগ আকর্ষণ করবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তি দুদেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে। আরও জানাচ্ছেন হাসিবিল্লাহ। ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির মাইলফলক স্পর্শ করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন বার্ষিক অন্তত ৮% জিডিপির প্রবৃদ্ধি এবং বিপুল বৈদেশিক বিনিয়োগ। বাংলাদেশের এই অর্থনৈতিক অভিযাত্রায় অন্যতম সারথি হিসাবে যুক্ত হল দক্ষিণ কোরিয়া। যদিও ২০২৩-২৪ অর্থবছরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রায় $৪৯১ মিলিয়ন পণ্য রপ্তানি করেছে। বিপরীতে কোরিয়া থেকে আমদানির পরিমাণ $৯০২ মার্কিন। এতে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $৪১১ মিলিয়ন। মঙ্গলবার দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ বা সেপা। সেপা চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধায় প্রবেশাধিকার পাবে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া এবং পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য বড় ভূমিকা রাখবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ শুল্ক সুবিধা পাবে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু কৃষি এবং প্লাস্টিক পণ্য। $1 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাব। বর্তমান বিশ্বের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল পরিবর্তনের এই সময়ে সেপা চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে জানান দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। বলেন, এটি কোরিয়ান কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে। And I think my counterpart, the leadership of Minister Muqtadir, was extremely important and the major driving force to achieve this milestone. সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তাড়াহুড়ো নয়, বরং একটি ভালো বাণিজ্য চুক্তি হয়েছে। আগামী কয়েক দশক এই চুক্তির সুফল পাবে জনগণ। কোরিয়া বর্তমান পৃথিবীতে $2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। প্রায় $2 ট্রিলিয়ন অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির বিনিয়োগ বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ প্রশস্ত করবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তবে এই চুক্তির ফলে স্থানীয় মাঝারি ও ক্ষুদ্র শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক সরকার। হাসিবিল্লাহ, এখন, ঢাকা। খাদ্য, জ্বালানি, আইটি সহ নানা খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠকে ঢাকা সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আব্দুল করিম আল কুরেইজি আগ্রহ প্রকাশ করেন। মঙ্গলবার সকাল 10:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুদেশের সরকার প্রধানের সফরের বিষয়ে এদিন আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সুবিধাজনক সময়ে সৌদি সফর করবেন প্রধানমন্ত্রী। তবে সৌদিতে অবস্থানরত বিপুল সংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে পাসপোর্ট দেওয়ার ব্যাপারে এদিন কোনো আলোচনা হয়নি। অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্যে। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি,
আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্যে। দাবানলের ভয়ঙ্কর থাবায় পুড়ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেন কাউন্টি। নিয়ন্ত্রণে আনতে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন দমকল কর্মীরা। শনিবার থেকে শুরু হওয়া এই আগুনে ধ্বংস হয়ে গেছে 700-রও বেশি স্থাপনা, পুড়ে গেছে 8000 একরেরও বেশি বনাঞ্চল। এদিকে নেদারল্যান্ডসের লিমবার্গ প্রদেশেও ছড়িয়ে পড়েছে দাবানল। আরও জানাচ্ছেন পেনুকা সুলতানা। 58 বছর বয়সী কামি ফেহলি, যিনি স্পোকেনের সেই শত শত বাসিন্দাদের একজন যারা দাবানলের হাত থেকে বাঁচতে নিজেদের ঘর বাড়ি ছেড়েছিলেন, কিন্তু ফিরে এসে দেখে সব পুড়ে ছাই। I thought our house would be here, I really did, but this particular neighborhood has been pretty wiped out. তবে দাবানলের লেলিহান শিখায় এখনও চলছে ওয়াশিংটনের স্পোকেন শহরের বিভিন্ন এলাকা। শনিবার থেকে জ্বলতে থাকা দাবানলে 700টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে। রাজ্যের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এই শহর ও আশপাশের এলাকা থেকে নিরাপদে সরে আসছে হাজার হাজার মানুষ। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে পুড়েছে 8000 একরেরও বেশি এলাকা। এদিকে স্পোকেন কাউন্টিতে দাবানলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। অবশ্য দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন আগুন লাগার কারণ তদন্ত করছেন তারা। এছাড়া ওয়াশিংটন জুড়ে 17টি বড় দাবানলে 2,60,000 একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। আর ওরেগনের দাবানলে পুড়েছে 20 লাখ একর এলাকা। গেল 30 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মধ্যে পড়েছে অঞ্চলটি। যুক্তরাষ্ট্র ছাড়াও নেদারল্যান্ডসের লিমবার্গ প্রদেশও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এরই মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। পরিস্থিতি সামাল দিতে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। অন্যদিকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের ভয়াবহ দাবানল। অবশ্য এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে 400-রও বেশি দমকল বাহিনীর কর্মী ও 21টি বিমান। তারপরও সতর্ক অবস্থানে রয়েছে তারা। রেকর্ড ভাঙা তাপপ্রবাহ এবং স্বল্প বৃষ্টিপাতের কারণে এই গ্রীষ্মে দাবানলে বিধ্বস্ত হয়েছে ইউরোপ। বিজ্ঞানীরা বলছেন দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর কারণে এই পরিস্থিতি আরও তীব্র হয়েছে। দাবানলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স ও স্পেন। অবশ্য সেখানকার দাবানল নিয়ন্ত্রণে আসায় মিলেছে কিছুটা স্বস্তি। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টকে সামনে রেখে টানা দ্বিতীয় দিন অনুশীলন করল বাংলাদেশ। ডারউইনের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার পাশাপাশি ব্যাটে বলে ছন্দে ফেরার উপায় খুঁজছেন টাইগাররা। নোমান আবদুল্লাহর প্রতিবেদন। ডারউইনের স্বচ্ছ নীল আকাশের নিচে জড়ো হয়েছেন একদল ক্রিকেটার। রোদ ঝলমলে দিন, নয়নাভিরাম মাঠ, সেখানেই জোর প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের। অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় 2 যুগ পর টেস্ট খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন শান্ত মুশফিকরা। টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলনে নেমেছেন তারা। যদিও গতকালই পৌঁছানো সৌম্য লিটনরা যোগ দেননি এদিনও। নেটে ব্যাটিংয়ে নেমে বেশ মনোযোগী তানজিদ সাদমানরা। ওপেনিংয়ে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে ওঠার দায়িত্ব তাদের কাঁধে। দেখে শুনে বল ছাড়তে দেখা গেল তানজিদ তামিমকে। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই স্টার কামিন্স হ্যাজেলউড ত্রয়ীর মুখোমুখি হচ্ছেন তিনি। ম্যাচের আগেই তাই সাদা বলের খুনে মেজাজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে 25 বছর বয়সী তরুণকে। তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম আছেন দলে। টেস্ট বিশেষজ্ঞ মমিনুল আর তাইজুলও আছেন। এই সিরিজে গুরু দায়িত্ব বর্তাবে তাদের কাঁধে। সঙ্গে শান্ত লিটনদেরকেও নিতে হবে দায়িত্ব। অস্ট্রেলিয়ায় পেস অ্যাটাকের দিকে থাকবে আলাদা নজর। তাসকিন, হাসান মাহমুদ, খালেদদের উপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। স্মিথ, হেডদের থামানোর কাজটা সামাল দিতে হবে তাদেরকেই। তবে সবকিছুর আগে ডারউইনের বাতাস আর আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার যুদ্ধে নেমেছে বাংলাদেশ দল। মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদেরকে পুরোপুরি তৈরি করে নেয়ার সুযোগ পাবে টাইগাররা। নোমান আবদুল্লাহ, এখন। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv।
ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।